বান্দরবন, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের সৌন্দর্য দেখেনি। ওরে ভাই, ওয়েলকাম বান্দরবন। অপ্রতিম সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। এর দক্ষিণে দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন, পূর্বে সবুজের তৃণভূমি পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগর। এই ছোট্ট দেশটিতে রয়েছে নদ নদী, পাহাড়, সমুদ্র, বন, ঝর্ণা, আরো কত শত ইতিহাস ঐতিহ্য। কথাই আছে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। তাই এবারের গন্তব্য আমাদের বান্দরবনের গহীনে, যেখানে বসবাস করে আমাদের আদিবাসী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ঢাকা থেকে বান্দরবন ভ্রমণ। কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফাইনালি আমরা চলে আসলাম আরামবাগ, এই যে যেটা হচ্ছে সৌদিয়া কাউন্টার। আমরা এখন টিকিট নিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? টিকিট কই? এই যে, আর আমার ভাইকে চিনবেন আপনারা, এর আগে খাগড়াছড়ি গেছিলাম, তখন দেখা হয়েছিল। আর কাউন্টারটা হয়েছে এরকম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের টিকিট। এবং আমরা আজকে এখান থেকে যাব 3 জন, এবং এরপরে হচ্ছে আরো পথের ভিতরে হয়তো 2 জন উঠবে। টোটাল 5 জন যাব হচ্ছে বান্দরবন, এবং এই সিরিজটা হবে অন্য রকমের। তো এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন। 2টা বাস দাঁড়ায় আছে ভাই, একই কালার, সেম। যাই হোক, আমরা রওনা হই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং কাল সকালে পৌঁছাবো। তো যাওয়ার সময় টোটাল গাইডলাইনটা থাকবে। ওকে, লেটস গো। আমরা ঢাকা আরামবাগ থেকে সৌদিয়া নন এসি বাসের টিকিট কাটি। ভাড়া জন প্রতি 850 টাকা। ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব 325 কিলোমিটার। সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। যাই হোক, রাত 10টার সময় রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রামের মহাসড়কটি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক। বাংলাদেশের সব বিলাসবহুল বাসগুলো এই রুটে চলাচল করে। যাওয়ার পথে হঠাৎই মুষলধারে বৃষ্টি যেন আমাদের বাস ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। আমি ড্রাইভার মামার পাশে বসে উপভোগ করছিলাম। প্রতিটি বাসকে ওভারটেকিং করা আমার বেশ ভালো লাগে। এরপর আমরা ভোরে পৌঁছে যাই চট্টগ্রাম। সেখান থেকে রাস্তাটি সিঙ্গেল লেন হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে ভয়ানক রাস্তা চট্টগ্রাম কক্সবাজার, কারণ এই রাস্তায় বাসের মধ্যে অন্য রকমের প্রতিযোগিতা চলে। চট্টগ্রাম হয়ে যখন বান্দরবানগামী সড়কে প্রবেশ করা যায়, তখন থেকে পাহাড়ের আভাস মেলে। আঁকাবাঁকা পথ, চারপাশে সবুজ বন আর উঁচু নিচু পাহাড়ি দৃশ্য মন ভরিয়ে দেয়। একদিকে রাস্তার সৌন্দর্য, অন্যদিকে ভ্রমণের উত্তেজনা, সব মিলিয়ে ঢাকা থেকে বান্দরবান বাস যাত্রা হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা। ওয়েলকাম বান্দরবন অ্যান্ড গুড মর্নিং। আমরা এখন 8টার সময় পৌঁছালাম সেই বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন, এবং আমাদের বাস ছিল সৌদিয়া। আর 2 বছর পরে পা ফেললাম। আসলে অনেক জ্যামে ছিলাম। তবে এইখান থেকে আমাদের এখন যাইতে হবে থানচি রুটে, যেটা হচ্ছে 77 কিলোমিটার। এখন আছি হোটেল হিল ভিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এর সকালের নাস্তা যেটা হচ্ছে খিচুড়ি এবং বিফ মানে গরুর মাংস। এই যে এখানকার মাংসটা দেখেন, 1 পিস না 2 পিস দিয়েছে, ছোট ছোট, বাট অনেক সফট। এই যে আমি কিন্তু চামচ দিয়েই এরকম করে খেতে পারছি আর কি। অনেক সফট। 3 পিস দিয়েছে আর কি। এটা প্রাইস কত ভাইয়া? বিফ খিচুড়ি বিফ খিচুড়ি হচ্ছে 290 টাকা। আচ্ছা আচ্ছা, বিফ খিচুড়ি হচ্ছে 280 টাকা প্রাইস। আর চিকেন হচ্ছে আপনার, আর চিকেন 150, অনেক কম। চিকেন হচ্ছে 150। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এরপরে হচ্ছে আমরা রওনা দেবো। এটা কি দিয়েছে? এটা চিকেন? আচ্ছা, ওটা গ্রেভি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি থানচি বাস স্ট্যান্ড। এবং আপনি যখন বান্দরবান এই বাস স্ট্যান্ড থেকে মানে হিল ভিউ যে হোটেলটা আছে ওখান থেকে এরকম একটা অটো পাবেন।
পুরো অটোটা হচ্ছে ভাড়া 50 টাকা আর কি। আর ওখানে যদি জিপ গাড়িতে যান তাহলে থানচিতে যাওয়া আসা 8,000 8,500 এরকম আপনাকে নিয়ে যাবে এবং আনবে। বাট আমরা হচ্ছে বাসে যাব, পার পার্সন কত পড়বে 300 টাকা এরকম, বা তারও কম হইতে পারে, সেটা আমরা যেয়ে দেখবো। আমরা হচ্ছে টিকিট কাটলাম, আপনার হচ্ছে বান্দরবন থেকে এখন চলে যাবো একদম থানচিতে। এখান থেকে 77 কিলোমিটার, জনপ্রতি ভাড়া হচ্ছে 280 করে। কোথায়? পূর্বী ফুরবানিতে মনে হয় ভিডিও দেখি। হ্যাঁ, বাসে করছিলাম। আচ্ছা, এটা অনেক আগের কথা। এখন আমার মনে পড়ছে। আচ্ছা, আমি দেখছি আপনার ভিডিও। সে তো 2 বছর আগের কথা। হ্যাঁ, দেখছি আমি ভিডিওটা। ওয়ালাইকুম আপনার আসসালাম। নাম এমডি ফিস। আফগানিস্তান থেকে কবে আসছেন? এই যে চলে আসলাম। তো আমার চেহারা দেখে চিনতে পারেন নাই? কণ্ঠ দেখে এখন বুঝলাম। আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমি বুঝি না, বাংলাদেশে সবাই দেখে আমার কণ্ঠ দেখেছেন, বাট আমার চেহারা দেখেছেন না। আমি জানি না যে এটা কেন হয়, বাট ভিডিওতে একরকম, বাস্তবে আরেক রকম দেখায়, এরকম একটা ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের বাস। এই যে দেখুন, সুগন্ধা, যেটা বান্দরবান রুমা থানচি, তার মানে আমরা রুমার উপর দিয়ে যাব। আচ্ছা ওকে, আমরা একটু বাসের ভিতরটা দেখাই, এবং আপনারা পার পারসন 280 করে যেতে পারবেন। এইটা হচ্ছে বাস। আমার সিটটা হচ্ছে এই কেবিনের মতোই একদম সামনে, আর এখানে আমাদের 2টা সিট, এখানে হচ্ছে একটা সিট। এবং সত্য বলতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা। এটা শুনে আমি জাস্ট অবাক যে মাত্র 77 কিলোমিটার রাস্তা আমাকে এই কেবিনে যাইতে হবে শুধুমাত্র আপনাদের জন্য, যাতে সামনের ভিউটা আমরা দেখতে পাই। যে 80 কিলো, আচ্ছা 80 কিলো 77 এরকম সামথিং। তো পাহাড়ের যে দৃশ্য এবং ছোট ছোট গ্রাম, সবুজ তৃণভূমি, যেটা আমাদের বাংলাদেশের ভূস্বর্গ, এবং বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, একটা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, এর ভিতরে বান্দরবন কিন্তু অন্যতম। ওকে, আমাদের এখন ওয়েট করতে হবে, এরপরে গাড়িটা ছাড়বে। আর এখন বাজে সকাল 10টা, খাওয়া দাওয়া করতে করতে একটু গল্প করে টাইম হয়ে গেছে। এটা হয়তো আর আধা ঘন্টা পরেই ছাড়বে। এই যে আমাদের এই সিটগুলো আর কি। ওকে, আমরা যাই, লেটস গো। 20 নম্বর দিয়ে দিলে। 20 নম্বর সিট তো আসলো। 20 নম্বরে নইলে কালামদারে বয় দিবে তো, কিন্তু তো কালামদারে বয় দেবে 20 নম্বরে। সাঙ্গু নদীটা দেখতে পাচ্ছি এখান থেকে, একদম রাস্তার উপর থেকে অনেক নিচে। মামা আমাকে থেমে দেখাচ্ছে, তাহলে ভাবুন যে একজন ড্রাইভার, তিনি আমাকে গাইড করতেছেন। যেহেতু আমি একদমই নিউ, আমি এটা সম্পর্কে এতটা ধারণা নেই, এবং এখান থেকে কিন্তু একদম দৃশ্যমান সাঙ্গু রিভারটা। এখন কিন্তু আমরা উপরে উঠতেছি। তো আমাদের প্রথম চেকপোস্টটা ছিল পুলিশ চেকপোস্ট, বাট এখানে নো চেকিং, কোনো চেকিং বা কোনো কিছু না। ওখানে জাস্ট আমরা একটু থামছিলাম আর কি বাসটা। তবে সত্য বলতে আমি অনেক পাহাড় ঘুরছি, বড় বড় পাহাড়ি অঞ্চলে গেছি, বাট আমার দেশের পাহাড় কিন্তু একদমই অন্যরকম। এতটা গ্রিন ভিউ, এতটা সবুজের তৃণভূমি আমি কখনো দেখি নাই। বাংলাদেশের যত রকমের গাছগোছালি আছে সবগুলোর মিশ্রণ যেন আপনার এই বান্দরবনের পাহাড়ে। আপনি দেখুন শুধু একটা পাহাড়ি অঞ্চল কতটা সবুজ। পাশ থেকে আর একটা বাস আসতেছে, এটা হচ্ছে পুবালি। কি হলো এটা? তো 2 বাসের ড্রাইভার কথোপকথন বলতেছে। তো আসলে এই রাস্তাগুলো এতটাই সরু, যখন একটা বাস আসবে আপনাকে থেমে যেতে হবে এবং আপনাকে খুব ধীরে ধীরে যাইতে হবে, আর অনেক বাঁকা, মানে কর্নারিং। তো যাদের হচ্ছে মাউন্টেন উইকনেস আছে, অনেক সময় কি হয়, এই যে অনেক বাঁকা, অনেক সময় বমি বমি ভাব আসে, এটা অনেকেরই হইতে পারে। এই যে দেখুন রাস্তাগুলো কিন্তু এরকম বাঁকা। এটা হচ্ছে ওয়াই জংশন, এবং এইখানে আমাদের বাস থেকে সবাই নেমে পড়লো। এবং আপনার প্রথম চেকপোস্ট হচ্ছে এখানে। এখানে এনআইডি কার্ড, ফটোকপি লাগে নাকি? হ্যাঁ, ফটোকপি দেখাইতে হয়। ফটোকপি দেখাইতে হয়। আপনারা যখন আসবেন অবশ্যই 6 থেকে 7টা ফটোকপি করে আনবেন। তো আমাদের বাসে সবাই নামতেছে দেখুন, এবং এইখানে এই যে সামনে হচ্ছে চেকপোস্ট দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের প্রথম চেকপোস্ট। এরপর আর আছে নাকি মামা? এরপরে আরো একটা আছে। এরপরে আরও একটা আছে। তো এখানকার কাজটা আমরা প্রসেস করি, কমপ্লিট করে এরপরে ইনশাল্লাহ নেক্সট হবে। আর বাম পাশে কি বৃষ্টি দেখুন ভাই, পুরো পাহাড় জুড়ে বৃষ্টি। এটাই হচ্ছে পাহাড়ের একটা রোমাঞ্চকর বিষয়। তো আসলে প্রচন্ড বৃষ্টি ভাই,
আর এই বৃষ্টির কোনো মা বাবা নাই, কখন হচ্ছে কখন বন্ধ হচ্ছে বলাই মুশকিল। জাস্ট ভিউটা দেখুন, আমাদের বান্দরবন এইটা যে এত গ্রিন, এবং আমি প্রথম দেখতেছি এত পাহাড় পর্বত ঘুরছে, বাট এই গ্রিন আমি দেখি নাই। একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যারা বান্দরবান দেখে নাই তারা বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম সৌন্দর্য কিন্তু নৈসর্গিক সৌন্দর্য এই বান্দরবানে কিন্তু লুকায়িত। তো অবশ্যই বান্দরবনে ভ্রমণ করতেই হবে, তবে লোকাল মানুষদের সাথে। এর মতো মজা আপনার কোথাও পাবেন না। বান্দরবান থেকে থানচির রাস্তাটা যেন এক দুঃসাহসিক অভিযানের পথ। বাস বা চাঁদের গাড়ি যখন শহর ছাড়ে তখনই বোঝা যায় আসল যাত্রা শুরু হলো। সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এক পাশে খাড়া উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ। গাড়ি চলার সঙ্গে সঙ্গে বুক কেঁপে ওঠে, আবার সেই ভয়ই পরিণত হয় মুগ্ধতায়। আমি ভারত, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের ভয়ানক সব পাহাড় ভ্রমণ করেছিলাম, কিন্তু আমাদের বাংলাদেশের পাহাড় একদমই আলাদা। এতটা দুর্গম পাহাড় আমি আগে কখনো দেখিনি। এমন পাহাড়ে কেউ লুকিয়ে থাকলে জীবনেও তাকে খুঁজে পাওয়া যাবে না, এতটাই ভয়ানক দুর্গম পাহাড়। আমি বাসের ছাদে থেকেই উপভোগ করছিলাম আমাদের বান্দরবনকে, এবং অবাক বনে ভাবছিলাম এমন পাহাড়ি পরিবেশে আমাদের আদিবাসী ভাই বোনেরা কিভাবে বসবাস করে। চারপাশে ঘন সবুজ জঙ্গল, কোথাও বাঁশঝাড়, কোথাও আবার পাহাড়ি গ্রামের টিনের চালাঘর। রাস্তার দুপাশেই গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম। রাস্তাটা এতটাই সরু যে মনে হয় সামান্য ভুল হলেই গাড়ি নিচে পড়ে যাবে, সেখান থেকে বাঁচাটা অসম্ভব। তবে বান্দরবান জেলা পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ায় থানচি যাওয়ার পথে বেশ কয়েকটি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট পড়ে। পর্যটকদের এন্ট্রি রেজিস্ট্রেশন করতে হয়। এগুলো মূলত নিরাপত্তা ও পর্যটক সুরক্ষার জন্য রাখা হয়েছে, তাই অবশ্যই এনআইডির 5 থেকে 10টি ফটোকপি সাথে রাখবেন। এরপর যাওয়ার পথে হঠাৎই চারপাশ ঘিরে ধরে সাদা মেঘ। রাস্তা, পাহাড় আর বন সব ঢেকে যায় ঘন কুয়াশার মতো মেঘে। আমরা কিন্তু এখন ডাউন হিলে যাচ্ছি। এই যে দেখেন পিছনের ভিউ, এবং সত্য বলতে রাস্তাগুলো কিন্তু খুবই সরু, এবং অনেকে বলতে পারেন যে পাহাড়ের রাস্তা আরেকটু চওড়া হলে ভালো হইতো, বা 4 লেন হলে আরো ভালো হইতো। আসলে পাহাড় তো এরকমই হবে, তাই না? তা নাহলে পাহাড়ের ওই মজাটাই তো থাকবে না, ওই অ্যাডভেঞ্চারটা যদি না থাকে আপনি কেন পাহাড় ভ্রমণ করবেন? পাহাড় ঘুরতে আসলে রোড থাকবে ভাঙা, ল্যান্ডস্লাইডিং হবে, পাহাড় ধস হবে, বিশাল বড় খাদ থাকবে, এবং মানুষের সংগ্রাম থাকবে। এটাই তো পাহাড়ের জীবন, আর এটাই হচ্ছে পাহাড়িদের লাইফ। সো পাহাড় এরকমই হইতে হবে, তা না হলে ঘুরে মজা পাবেন না। তো আমার সামনের ভিউটা দেখি। আমরা হচ্ছে এখন বৃষ্টির ভিতরে প্রবেশ করতেছি। এইদিকে বৃষ্টি নাই, সামনে কিন্তু বৃষ্টি দেখুন। বাইরে কি ভিউ আমাদের বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য। এবং আপনি বান্দরবনে আসলে আপনি বাংলাদেশের সৌন্দর্যই দেখেন নাই। বান্দরবনকে দেখতে হবে, এরপরেই বাংলাদেশের সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন জাস্ট যে এরকম সরু রাস্তা। ওয়াও ভাই, আমরা কই আছি ভাই? সেরা সেরা ভাই রে, মেঘ কি ভিউ দেখো, পুরো মেঘের ভিতরে আমরা। অন্ধকার হয়ে গেছে। ওরে ভাই, ওয়েলকাম বান্দরবন। কিছু দেখা যায় না ভাই। আমরা হচ্ছে এখন বলিপাড়া চেকপোস্টটা পার হয়ে গেলাম, এবং এখানে হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়াইছিল। তো যারা হচ্ছে ট্যুরিস্ট তাদেরকে হচ্ছে বিজিবি অফিসে যাইতে হয়েছে, ওখানে যে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়েছে, এবং যেখানে হচ্ছে আপনার বাবার নাম বা আপনার বাবা মায়ের নাম্বার, আমার পার্সোনাল নাম্বার এবং এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো সব দেওয়া লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের পর্যটকের ব্যক্তিগত তথ্যাদি। তো আমরা টোটাল 4 জন আছি বলে এই 4 জনের এই ডিটেলসটাই দেওয়া লাগছে। সো আপনি যখন বলিপাড়া আসবেন, এখানে যে বিজিবি ক্যাম্প আছে তারাই কিন্তু হচ্ছে আপনার এই তথ্যটা নিবে। সো এই কারণে হচ্ছে এনআইডি কার্ড হচ্ছে ফটোকপি করে আনবেন কিছু। আর যাওয়ার পথে আপনাকে আবার সব জায়গায় আউট, মানে আপনি যে এক্সিট হয়ে যাচ্ছেন এটা উল্লেখ করতে হবে। ভিউটা দেখুন। তো যাই হোক, আমাদের যেতে আর 1 ঘন্টা সময় লাগবে, এরপর আমরা পৌঁছায় যাব থানচিতে। আমরা হচ্ছে থানচি চলে আসলাম, ব্রিজের ওই পারে কিন্তু বাজার, বাট আমরা নামবো এখানে। মামা বাই, আল্লাহ হাফিজ। আসতেছি, আমিও আসতেছি। ওকে, দেখা হবে তাহলে ইনশাল্লাহ, দোয়া করবেন। তো এই যে সবাই কিন্তু এখন ওই পাশেই যাবে।
ও ওয়েলকাম থানচি। এবং আমি প্রথম আসলাম, এর আগে কখনোই আসি নাই। ওই যে একজন ছাদের উপরে দেখুন, ভাই জলদি নামেন। জুতা জুতা সব নিয়ে, এই যে আমার ব্যাগ। ওকে, আমরা এখন দেখি এখান থেকে কোথায় স্টে করব বা কোন দিকে যাব। এটা হচ্ছে আপনার থানচির বাজার, যেটা হচ্ছে মূল জায়গা। ট্যুরিস্টরা যখন আসে ঠিক এইখানে আসে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যত দোকানপাট। এটা আপনি যখন ব্রিজটা পার হবেন তখনই হচ্ছে মেইন বাজারটা, আর ব্রিজের ওই কোলে হচ্ছে আপনার 4-5টা দোকান আছে। তবে আমরা জাস্ট বাজারটা দেখতে আসলাম, এরপরে আবার হচ্ছে ব্যাক করব, কারণ এইখান থেকে আমরা একটা সিক্রেট রাস্তা দিয়ে ট্রেকিং করে যাব হচ্ছে টেন্ডু। আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে সেই একটু ভিতরের দিকে, তো আমাদের একটু ট্রেকিং করে যাইতে হবে। যাই হোক, এই যে রাস্তাটা। আর এখানে কিন্তু আপনারা 500 টাকায় 600, 700, 800, 1000 অনেক ভালো হোটেল আছে। এরকম লোকাল খাবার দাবার এখানকার থানচির। এটা হচ্ছে সাঙ্গু নদীর মাছ, এবং এখানে মাংস আছে। এটা কি মাংস? এটা হলো পাহাড়ে গয়াল আছে না? পাহাড়ি গয়াল? গয়াল, গয়াল, গয়াল। গয়াল মানে গরু? হ্যাঁ। আচ্ছা, পাহাড়ি গয়াল। আর এটা কি মাছ? এই যে আপনার রুই মাছ আচ্ছা, এটা হচ্ছে রুই মাছ। আর এই যে সবজি আর ওইটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া। আচ্ছা, সবজি এখানকার। মিষ্টি কুমড়া ভাজি। তো আমরা হচ্ছে পাহাড়ি গোয়াল দিয়ে একটু ট্রাই করব। এটা হলো পাহাড়ে গয়ালে হাড় মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে গরুর হাড়। হাড়গুলো দেখেন, এইটা আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট। যেখানকার রান্না। গরু কত করে? এই মানে কত এটা দাম? এটা 500 বা 200 টাকা। 200 টাকা? আচ্ছা, ভাত সহ এটা 200 টাকা, 4 পিস মাংস আর কি। অন্যরকম টেস্ট। আসলে এক এক জায়গার খাবার, এক এক রকম রান্না বান্না সব কিছু। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। ভাতটা ভালো, আর ওইটা ভালো লাগতেছে। তো এখানকার সবজিগুলো দিয়ে ট্রাই করতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর। ওকে, খাওয়া দাওয়া করে এরপরে আবার আমরা রওনা হব। তবে আপনারা থানচি থেকে যদি আলীকদমে যান এরকম বাইকে 2 জন, তাহলে 700 টাকা নেবে। আপনার প্রায় 40 কিলোমিটার বা 38 কিলোমিটার এরকম। বাট ভিউটা দেখুন, যে এরকম মেঘলা আকাশ সাথে গ্রিন ভিউ, যে এত পাহাড়, সবুজের তৃণভূমি। থানচি বাজার থেকে 700 টাকায় বাইক রিজার্ভ করে রওনা হয়ে আলীকদম 21 মাইলের উদ্দেশ্যে। কারণ সেখান থেকেই আমাদের 6 থেকে 7 কিলোমিটার পাহাড়ি রাস্তা ট্রেকিং করে তেন্দুপাড়ায় যেতে হবে। তবে আপনারা থানচি বাজার থেকে নৌকা রিজার্ভ করে পানিপথে সরাসরি যেতে পারবেন তেন্দু। যাওয়ার পথে হঠাৎই সাদা মেঘ চারপাশ থেকে ঘিরে ধরে। এমন দৃশ্য আমি বাংলাদেশে আগে কখনো দেখিনি। রাস্তার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সেই মেঘের মধ্য দিয়ে ছুটে চলেছে আমরা। সামনে পিছনে ডানে বামে যতদূর চোখ যায় কেবল সাদা মেঘের রাজত্ব। দূরের পাহাড়গুলো মেঘের ফাঁক দিয়ে উকি মারে, আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। পাহাড় আর মেঘের এই মিলন মেলা সত্যিই অপূর্ব। মনে হয় স্বর্গীয় কোনো দৃশ্য চোখের সামনে নেমে এসেছে। সেই সাথে পাহাড়ি গ্রামগুলো অসম্ভব সুন্দর, কখনো জুমঘর, কখনো ছোট ছোট গ্রাম, অপরূপ চিত্র। পাহাড়ি জীবনযাপন আর স্থানীয় মারমা ও মুরং জনগোষ্ঠীর সরলতা চোখে পড়ে। পাহাড়, জঙ্গল, নদী আর মেঘ সব মিলিয়ে মনে হয় এই পথ, এই গ্রাম, এই পাহাড়ি এক স্বপ্নের মতো। তবে যাওয়ার পথে 21 মাইলের আগে আরো একটি চেকপোস্ট রয়েছে। সেখানে আমরা এন্ট্রি করে আবারও রওনা হই। এরপর চলে আসি 21 মাইল। সেখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে তেন্দুপাড়ায়। এই ট্রেকিং পথটি বেশ কঠিন, এতটাই নিচু যে পায়ের গোড়ালিতে প্রচন্ড প্রেসার পড়ে। তাই অবশ্যই ট্রেকিং জুতা, ভালো মোজা, রেইনকোট, ওয়াটারপ্রুফ ব্যাগ, সাথে শুকনা খাবার এবং মেডিসিন নিতে ভুলবেন না। আমার পিছনে হচ্ছে ডিম পাহাড়, বাট এতই মেঘ যে এখান থেকে আর দেখা যায় না। আর সামনে হচ্ছে থানচি বাজারটা। আমরা পার হয়ে এখন আলীকদমের দিকে রওনা হলাম। আর সেই সাথে মেঘগুলো দেখুন। এবং এটা হচ্ছে জুম চাষ করা হয়, যেটা হচ্ছে আমাদের ভাষায় বলা হয় ধান। এবং এটাই হচ্ছে পাহাড়ের সব থেকে উল্লেখযোগ্য চাষাবাদ, মানে চাষকৃত ধান। এখান থেকে কিন্তু দেখার মতো। আসলে বাংলাদেশ ঘুরতে হবে। কথাই আছে যে আপনি বান্দরবন যদি না দেখেন বাংলাদেশের সৌন্দর্যই উপলব্ধি করতে পারবেন না, যে এই দেশটা কত সুন্দর। আপনাকে আগে বান্দরবনে আসতে হবে।
ভাই পাহাড়ি অঞ্চলগুলো দেখতে হবে। মেঘগুলো সব নামতেছে এখন। ভাই বান্দরবনের সৌন্দর্য কল্পনারও বাহিরে। এবং এ তো সেই কি কোহে মিল গায়া সিনেমার ওই কি জানো জাদু জাদু। আমার কই ভাই, আমার লাগবে। না না আমাকে দেয় নাই, আমার লাগবেই। হ্যাঁ দেখুন ওরা জাদু হয়ে চলে আসছে আর বৃষ্টি পড়তেছে। আপনি বুঝতেই পারবেন না এটা আমাদের বাংলাদেশ, মনে হবে মেঘালয় আছি ভাই, এরকম মেঘের ভিতরে। তোরা রেইনকোটটা দারুণ দারুণ লাগতেছে এবং সেই সাথে অলরেডি বৃষ্টি হচ্ছে। আর আমি যদি একটু ভিউটা দেখাই, এই যে দেখুন এই তিনদুক নিচে। আচ্ছা, তো এই তিনদুকেই আমাদের যাইতে হবে এখন ট্রেকিং করে প্রায় 7 কিলোমিটার। আমরা হচ্ছে থানচি থেকে এখন 21 কিলো হয়ে তিনদুকে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখুন কি সরু এবং পাহাড়ের মাঝখান দিয়ে। তবে আমাদের ট্রেকিং করে যাইতে হবে প্রায় 5 থেকে 7 কিলোমিটার। আর সাথে আছে নিয়াজ, আপনারা অনেকেই চিনবেন, ও আমার সাথে আমরা একসাথে চলন বিল এগুলো ট্যুর করেছিলাম ট্রেনে। জাস্ট দেখুন যে আমাদের বাংলাদেশের এক টুকরো ভূস্বর্গ। হচ্ছে একটা ঘরে আসছি, আমার মামার বাগান বাড়ি। তো এখানে এই যে কলা, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো আমাদের ডেকে এখন এরকম কলা খাওয়াচ্ছে। কেমন আছেন? ভালো। এইটা পেঁপে আমাদের জন্য, বাহ। এই যে দেখুন একদম ন্যাচারাল, কোনো ফরমালিন নাই, শরীরের জন্য একদম পারফেক্ট। এবং এইখানেই তারা থাকে। তা আমাকে একটা কলা দেখি, একটা নিয়ে আস। কোনটা এটা? টানলেই হবে না? হ্যাঁ এই যে। তো ওনাদের বাড়ি ঘর হচ্ছে এরকম। এটা দেখো, এটা ঝিরির পানি। এই যে তবে এই যে পানিটা দেখতেছেন, এটা হচ্ছে 24 ঘন্টা অটোমেটিক এই পানিটা এইভাবে অপচয় হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে ঝর্ণার পানি। অপচয় হচ্ছে না, অপচয় হচ্ছে না কেন? এটা অপচয় হচ্ছে না এজন্য যে ঝিরির পানির মধ্যে তারা কি করে, পাহাড়িরা তারা এভাবে কৃত্রিমভাবে পাইপ লাগিয়ে দেয়। আর পাইপ লাগিয়ে দেওয়ার কারণে এই পানি 24 ঘন্টা অনবরত আসছে। যদি এরকম হতো যেটা মোটরের নিচ থেকে উঠাতো, তাহলে এটা বুঝতো আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে, টাকা অপচয় হচ্ছে, পানি অপচয় হচ্ছে। এটা আসলে অপচয় হচ্ছে না, এটা প্রকৃতির একটা আশীর্বাদ, যেটা পাহাড়িরা এই আশীর্বাদের মাধ্যমে বেঁচে থাকে। তো এটা দেখুন, আর এই যে কলা পাহাড়ি। আমি এখন এরকম গ্রামে বসে আছি একটা পাহাড়ের উপরে, আর এই পাশেই হচ্ছে সব গ্রামগঞ্জ। তো এখানে হচ্ছে একটা আম পাইলাম এরকম, সেই রকম টেস্টি। এবং এখানে কোনো ফরমালিন ইউজ করা না, কোনো রকম পাহাড়ে এই আম গাছগুলো লাগাই, এরপরে এইরকম সুস্বাদু আম হয়। এবং দেখেন যে পাহাড়ি মানুষ কত সৎ, তারা কোনো খাবারে ভেজাল দেয় না, তারা কোনো খাবারে ফরমালিন মেশায় না, কীটনাশক ওষুধ মেশায় না। তো সেই তুলনায় এখানকার মানুষ দীর্ঘদিন বাঁচে, প্রচুর পরিশ্রমী। এবং দেখেন এখানে কি, এই যে এরকম অনেক ছোট ছোট ভয়ানক প্রাণী আছে এই পাহাড়ি। তো আমি একটু খাই আমটা। তো ফাইনালি আমরা চলে আসলাম তিন্দু। ভাই 7 কিলোমিটার পথ ট্রেকিং করে আমার শার্টের অবস্থা দেখুন, যে পুরো শার্ট প্যান্ট ভিজে গেছে। এবং এই যে মামারা বসে আছে সবাই। মামা কি অবস্থা? ভালো। আর এই পাশে হচ্ছে নদী, এই যে সাঙ্গু রিভারটা দেখা যায়, এই যে গর্জনটা দেখেন। তো আমরা এখন এখানেই বসে আছি। ও আর এটা হচ্ছে একটা বাসা। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই টায়ার্ড দেখুন, এই যে একটা ভাই কেমন লাগছে ভাই, পায়ের অবস্থা কেমন? মোটামুটি আমার কিন্তু সব ফুসকা পড়ে গেছে পায়ে। এবং সত্য বলতে এইটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা এরকম এত হেঁটে আসা আর কি, পাহাড়ে, গহীন পাহাড়ে। ওকে, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এবং কালকে আমরা প্ল্যান করবো আবার কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ দেখা হবে ভাই, টাটা।